Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার কানপুর টেস্টের দ্বিতীয় দিন অনেক খেলা হয়েছে, তাই না? অনেকগুলো বল হয়েছে, অনেকগুলো চার হয়েছে, অনেকগুলো ছক্কা হয়েছে, অনেক রান হয়েছে, অনেকগুলো উইকেট গেছে। চার ছক্কার মতন বৃষ্টি হয়েছে। সঞ্জনার সেন্স অফ হিউমার, মানে এই সেন্স অফ হিউমার কানেক্ট করতে আমাকে আসলে আরো দুইবার পড়াশোনা করে আসতে হবে। এনিওয়েজ, সঞ্জনা একদম ঠিক কথাই বলেছে, চার ছক্কার মতো বৃষ্টি হয়েছে। কানপুরে দাপট চলছে, বেরসিক বৃষ্টির পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনের খেলা। এক বলও মাঠে গড়ায়নি এদিন। এর আগে 3 উইকেটে 107 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে শান্ত জানিয়েছেন 1 উইকেট বেশি হারিয়ে ফেলেছে তার দল। সারাদিনই খেলা হয়নি, সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং, বাট আসলে কিছু করারও নাই, এটা আসলে আমাদের কন্ট্রোলেও নাই। একটা উইকেট আমাদের বেশি পড়েছে, আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি, স্টার্টটাও ভালো হয়েছিল, বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি। না, উইকেট ভালোই ছিল। আমার মনে হয় চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি, বৃষ্টিতে অন অ্যান্ড অফ একটা খেলা হচ্ছে, কারণ লম্বা সময় ধরে খেলা হচ্ছে না, যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার, যেহেতু বৃষ্টি ওইরকম রোদও পাচ্ছে না। সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন বোঝা যাবে। যে বিষয়টা নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে দুইটা উইকেট, একটা উইকেট বাংলাদেশ বেশি হারিয়েছে, তবে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে দুইটা টিম দুই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছে। ইন্ডিয়া 3 পেসার নিয়ে মাঠে নেমেছে, বাংলাদেশ আবার 3 স্পিনার নিয়ে মাঠে নেমেছে। সো দুইজনের চিন্তা ভাবনার তো একটা পার্থক্য অবশ্যই আছে। একদমই তাই। তবে সেখানকার উইকেট কিন্তু অনেক স্পোর্টিং ছিল এবং আমি যতটুকু শুনেছি যে একদিন বা দুদিন বাদে সেখানে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। সো সব কিছু মিলিয়ে হয়তো বাংলাদেশ এগিয়ে থাকলেও থাকতে পারতো, কিন্তু ওই যে বেরসিক বৃষ্টি হানা দিয়েছে। সহমত ভাই, সহমত বোন, তুমি যেটা শুনেছো সেটা তুমি ঠিকই শুনেছো, ব্যাপারটা সেরকমই। কিন্তু এরই মধ্যে আলোচনা চলে আসছে কয়েকটা জায়গাতে। প্রথম আলোচনা চলে আসছে সামনে তো বাংলাদেশের T20 সিরিজটা ইন্ডিয়ার সাথেই। সো লাস্ট বাংলাদেশ যখন T20-তে পার্টিসিপেট করেছিল, সাকিব আল হাসান বাংলাদেশ দলে ছিলেন। সাকিব এখন অ্যানাউন্স করেছেন যে T20 ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচটাই তার T20 ক্যারিয়ারের লাস্ট ম্যাচ। নাও কোয়েশ্চেন অ্যারাইজেস যে সাকিব আল হাসানকে রিপ্লেস করবেন আসলে কে? আমাদের কাছে একটা রিপোর্ট আছে, আমরা সেটা দেখব। সব কিছু ঠিক থাকলে রোববার ভারত সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। এই স্কোয়াডে সাকিব আল হাসানের জায়গায় সুযোগ পেতে পারেন মেহেদী হাসান মিরাজ, দলে থাকবেন একজন বাঁহাতি স্পিনারও। তবে ওপেনিংয়ে আসতে পারে বদল, বিবেচনায় আছেন জিসান আলম ও পারভেজ ইমন। কানপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসিনুর রহমান। বিপিএল এর আগ পর্যন্ত বা নেক্সট ক্যালেন্ডার ইয়ারে ঢোকার আগ পর্যন্ত এই 6টা T20-তে আমরা খুব ম্যাসিভ কিছুতে যাওয়ার চিন্তা করছি না, বাট T20 ওয়ার্ল্ড কাপ যেটা আমি মনে করি যে এটা আমাদের হাতে বেশ ভালো সময় রয়েছে। আমি বিলিভ করি যে বিপিএল এর পরে 18টা T20 ইন্টারন্যাশনাল ম্যাচ, তার সঙ্গে তো আমাদের নিজেদের কিছু ম্যাচ থাকবে, সাইড ম্যাচ থাকবে, সব কিছু মিলে তখন হয়তো আমরা আরও বেশি ফোকাস করতে পারবো। T20 দলে আপাতত বড় পরিবর্তন না আনার কথা বলেছিলেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। তবে সাকিব আল হাসান T20 থেকে অবসরের ঘোষণা দেয় নিশ্চয়ই সমীকরণে কিছুটা বদল আসবে। তবে খুব বেশি বেগ পেতে হচ্ছে না নির্বাচকদের, কারণ সাকিবের জায়গায় তারা দলে অন্তর্ভুক্ত খুব সম্ভবত করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজকে। তবে সাকিব স্কোয়াডে বা দলে কিংবা একাদশে যেখানেই বলুন না কেন না থাকলে আরেকটা জায়গায় ঘাটতি আসে, সেটা হচ্ছে একজন বাঁহাতি স্পিনার। গত বিশ্বকাপ দলে স্কোয়াডে ছিলেন আরেকজন বাঁহাতি স্পিনার তানভীর, কিন্তু তানভীর এই মুহূর্তে হাতের চোটের কারণে দলের থাকার তার কোনো সুযোগ নেই। অর্থাৎ আরেকজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন আসতে পারে স্কোয়াডে। সেক্ষেত্রে দুজন আসতে পারে বিবেচনায়। একজন হচ্ছে আন্ডার-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য রকিবুল ইসলাম এবং আরেকজন নাসুম আহমেদ। এই দুজনই বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলন করেছেন, তবে সোর্স বলছে রকিবুলের সুযোগ পাওয়ার সম্ভাবনায় বেশি। এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভালো বোলিং করেছিলেন রকিবুল। এছাড়াও টপ অর্ডার ব্যাটিংয়ে পরিবর্তন আসতে পারে। সৌম্য সরকার টানা ব্যর্থ ছিলেন বিশ্বকাপে, তানজিদ তামিমও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে তানজিদ তামিম হয়তো আরও একটা সুযোগ পেতে যাচ্ছেন। সৌম্য সরকারের কপাল পুড়তে পারে। সৌম্য না থাকলে তার জায়গা কে নেবেন, সেক্ষেত্রেও আলোচনায় আছেন দুজন। একজন হলো জিসান আলম, অনূর্ধ্ব-19 দলের এই ব্যাটার খুবই মারমুখী ব্যাটিং করে থাকেন এবং সাম্প্রতিক সময় তিনি এইচপি দলের হয়ে ভালো পারফরমেন্স করেছেন। আরেকজন ক্রিকেটার বিবেচনায় আছেন, তিনি হচ্ছেন পারভেজ ইমন।
তিনি কিন্তু রিসেন্টলি বাংলাদেশ দলের স্কোয়াডে ছিলেন, বিশ্বকাপের আগেও বিবেচনায় ছিলেন। খুব সম্ভবত জিসানের চেয়ে ইমনই বেশি এগিয়ে থাকবে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে। এছাড়া কিন্তু স্কোয়াডে আর খুব বেশি বড় পরিবর্তন করার পরিকল্পনা নেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। সাকিবের বিদায় বেলায় বিসিবির পক্ষ থেকে পদক্ষেপ আশা করেছিলেন দর্শকরা। মিরপুরের শেষ টেস্ট খেলেই বিদায় নেবেন এই অলরাউন্ডার, এমনটাই প্রত্যাশা ছিল তাদের। দেশে ফিরতে না পারলে কানপুরেই সাকিবের টেস্ট ক্যারিয়ারের রীতি মানতে পারছেন না ভক্তরা। কাপ পিরিচের টুংটাং শব্দ, মুচির জুতো সেলাইয়ের ব্যস্ততা কিংবা চলন্ত রিকশার ছুটে চলা, সবকিছু মিলিয়েই জীবন, সবকিছু মিলিয়েই বাংলাদেশ। আর এই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জায়গা আর আবেগ জুড়ে ক্রিকেট। সেই আবেগে সাকিব আল হাসানের জায়গাও কম না। সম্প্রতি সাকিব ঘোষণা দিয়েছেন শেষ টি-20 এরই মধ্যে খেলে ফেলেছেন। টেস্টের শেষও একদম সামনে। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নক্ষত্রের আচমকা বিদায়ে দর্শকরাও চমকিত। সাকিব আল হাসান যে অবসরটা নিয়েছে, সে বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় একটা, তার খেলার দরকার ছিল না, সে যদি মাঠেও থাকে তাও বাংলাদেশ টিমের জন্য অনেক বড় একটা সাপোর্টিভের বিষয় এটা হয়ে থাকে। সাকিব ভাই তো মনে কোনো সময় এটা আশাও করে নাই যে বিসিবির পক্ষ থেকে এরকমভাবে একটা পাবে। আর বিসিবি ওটা আসলেও ওটা ঠিক করে না, তারা ইচ্ছা করলে কিছু একটা করতে পারতো। তো এটা আমার মনে হয় না যে ওরা ঠিক বলছে। ওয়ানডেতে মেবি খেলবে, সো আমরা চাই যে উনি আরও খেলুক, যে দেশের জন্য আরও কিছু করুক। বাংলাদেশের উচিত ছিল, তাদের বিসিবির ভোটের উচিত ছিল আসলে তাকে সাপোর্ট দেওয়া। আমার কাছে খুব ভালো লাগতো, খুবই ভালো লাগে। দেশে ফেরার সংশয়ের তালা যদি না ভাঙে, সাকিব আল হাসানের কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। তাতে দর্শকরা আবেগতাড়িত হয়ে পড়ছেন, বলছেন তারা সাকিবকে মিস করবেন লাল সবুজ জার্সিতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। অনেকেই মনে করছেন বিসিবি যদি আরেকটু স্মার্ট কোনো মুভ নিত, তাহলে কানপুর টেস্টই সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ হতো না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। শুক্রবার টাইগার রবি শারীরিকভাবে লাঞ্ছিত হবার যে দাবি তুলেছেন তা নিয়ে সন্দিহান আরেক সমর্থক টাইগার শোয়েব। শনিবার দেখা গেল টাইগার শোয়েবের সঙ্গে ছবি তুলতে লম্বা লাইন ভারতীয় সমর্থকদের। তবে শুক্রবারের ঘটনায় পুলিশের আলাদা নিরাপত্তা দেওয়া হয়েছে শোয়েবকে। ভারতের কানপুর থেকে হাসিনুর রহমানের আরও একটি রিপোর্ট। দর্শক, আজকে আমরা পেয়েছি বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েবকে, যিনি টাইগার শোয়েব নামে পরিচিত। শোয়েব, অনেক মানুষ সেলফি তুলছে আপনার সঙ্গে, বাংলাদেশের খেলা হলো না, একটা সেলিব্রিটি ইমেজ তো আপনারও আছে, আইকনিক ফ্যান বাংলাদেশের, কেমন আত্মীয়তা উপভোগ করছেন? আতিথ্যতা খুবই ভালো। এখানে দু একজন থাকে যারা দু একটা কথা বলে, কিন্তু ফিডব্যাক দিলেই সমস্যা। বলবো যে এছাড়া ওভারঅল সব কিছু ভালো। এখানে আসার পরে আপনার একটা ঘটনা ঘটার পরে কালকে থেকে 4-5 জন পুলিশ দিছে, এবং পুলিশে গাড়ি দিছে, এবং হোটেলও নিরাপত্তা বসানো হয়েছে, এবং যেখানে সেখানে পুলিশ। এটা কখনোই আমি চাই না তাদের কাছে, কারণ এর আগে বহুতবার ভারতে আসা হয়েছে, বহুতবার ভারতে খেলা দেখা হয়েছে, তা দু একটা ঘটনা হয়েছেও। তো সব কিছু মিলে বলবো যে ভালো। আর যেহেতু আপনি কালকের একটা ঘটনার কথা বললেন, আসলে ঘটনাটা তো অনেক রকম কথা ছড়িয়েছে, আপনি কি জানেন? আমি তো এই স্ট্যান্ডে ছিলাম, তবে কাল রাত থেকে যখন একটা ভিডিও দেখতেছিলাম, তা উল্টায় কিছু দেখতেছিলাম। তা সব কিছুই বলবো যে আমি নিজেও লজ্জিত, দুঃখিত এই জিনিসটার জন্য, কারণ সবাই মনে করতেছে আমি বাংলাদেশে শুনছি যে কানপুরে অনেক সমস্যা, অনেক কিছু, কিন্তু আসলে মানে কানপুরের মানুষ বলে বাংলাদেশে শুনছি এখনও গ্যাঞ্জা বহুত কিছু, আসলে কোথাও কিছুই না, সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ভালো আছে। খারাপ লোক থাকে না, খারাপ লোক থাকে, দু একজন থাকে যারা আপনাকে চেষ্টা করবে পিছ থেকে মানে কিছুটা বলতে, উত্তক্ত করতে। আপনি উত্তর না দিলেন, কথা না বললেন, যেমন মাঠে খেলা দেখি না, অনেক কিছু বলে, তো একটা বলে, ও আবার যখন উত্তর না দিই তখন সে এসে হ্যান্ডশিপ করে, আসলেই অনুতপ্ত হয়। একটি বিষয় যে সাকিব আল হাসান অবসর নিয়েছেন, টেস্ট থেকেও নিচ্ছেন, টি-20 থেকে তিনি বলেই নিয়েছেন তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। সামনে টি-20 সিরিজ সাকিবকে ছাড়া নিশ্চয়ই সাকিবকে ছাড়া অনেকটা কঠিন হবে। অবশ্যই, তবে মানে আমি সবচেয়ে আপসেট বেশি বলা যায় যে সাকিবের জন্য, কারণ কতটা হতভাগা সাকিব আসলে, যে বাংলাদেশের সেরা খেলোয়াড় হয়েও তিনি আজকে মানে বাংলাদেশ থেকে অবসর নিতে পারতেছে না।
বিসিবির কথাগুলো শুনে সেটাই আমার কাছে মনে হইতেছে। মাঠের ভিতরে যখন খেলা দেখি সবাই সাকিব নিয়ে আলোচনা করতেছিল যে সাকিব তো এখনো পুরোই যায় নাই, তোমাদের সাকিব তো এখনো মানে হয়তো বা পারফরমেন্স নাই, কিন্তু আবার চলে আসবে, কিন্তু হঠাৎ করে তোমাদের সাকিব এভাবে অবসর নিয়ে নিল, এটা আসলেই আমাদের কাছে মানে আমরা মানতে পারি না। বলবো যে সাকিব ভাই মানে একটা ইতিহাস করে গেল, রাস্তা দেখাই দিয়ে গেল যে খারাপ করলে আসলেই সরে দাঁড়ানো ভালো, অবসর নেওয়া ভালো। ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। দর্শক, যেটা শুনছিলেন যে বাংলাদেশ দলের টেস্ট খেলা চলছে, দ্বিতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে, কিন্তু গ্যালারিতে কিন্তু খেলার পাশাপাশি আলোচনা সেই সাকিব। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। এই সময়টাতে আসলে গতকালকে আমি দেখছিলাম যে রঞ্জন এবং মঞ্জুরি, আর তুমি মঞ্জুরি, রঞ্জন এবং মঞ্জুরি তারা স্পোর্টস লাইভে হাসিনুরকে জিজ্ঞেস করেছিলেন। না, আমি ছিলাম। ও, তুমি ছিলে। ওকে, বৃষ্টিতে সবকিছু এলোমেলো হয়ে গেছে, রাইট? একদম। সো ওই সময়টা আমরা যেমনটা এক্সপেকটেশন আমার ছিল একটু জানার যে আলটিমেটলি টাইগার রবির সাথে আসলে আদৌ যে ঘটনাটা ঘটেছে তার কোনো সত্যতা বাংলাদেশি সাংবাদিকরা কিংবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ কোনো কিছুর ইনভেস্টিগেট করার চেষ্টা করেছেন কিনা। টাইগার শোয়েব আবার আজকে আরেক কথা বললেন, খানিকটা সংশয় প্রকাশ করলেন। তো আলটিমেটলি এই জায়গাটায় বিষয়টা যে আসলে কি, যে আসলে আদতে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি এটা ওয়ান কাইন্ড অফ অ্যাটেনশন সিকিংয়ের একটা উপলক্ষের জায়গা, সেটা অবশ্যই ফার্দার যদি আরও ইনভেস্টিগেট করা হয় তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। তবে এক্ষেত্রে অবশ্যই যদি এরকম কোনো ঘটনা ঘটে সেগুলো কখনোই কোনোভাবে আমাদের জন্য কাম্য না। একটু ফুটবলের প্রসঙ্গে আসতে চাই। বাফুফে নির্বাচন নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে ফেডারেশনে। এই সময় একাধিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া যায়, যদিও তা অস্বীকার করেছেন ডেলিগেটরা। বিভিন্ন অসঙ্গতি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাফুফে ভবনে উপস্থিত হন তারা। ডেলিগেটদের সাথে আগত কিছু বহিরাগতরা বাফুফেতে অশান্ত পরিবেশ তৈরি করেছেন বলেও দাবি বাফুফের সাধারণ সম্পাদকের। সময় যত যাচ্ছে ততই আলোচনায় আসছে বাফুফে নির্বাচন, সেই সাথে ছড়াচ্ছে উত্তেজনা। ডেলিগেট ফর্ম বিতরণের অনিয়ম নিয়ে বাফুফের একাধিক কর্তা লাঞ্ছিত হওয়ার অভিযোগও আসে এদিন। সংগঠনটির করিডরে তৈরি হয় ভীতিকর পরিস্থিতি। উত্তপ্ত বাক্য বিনিময়ে অশান্ত হয়ে ওঠে বাফুফে ভবন। পরিস্থিতি সামাল দিতে আসে আইন শৃঙ্খলা বাহিনী। দুপক্ষকে শান্ত করে বাফুফে ভবন ত্যাগ করেন তারা। ডেলিগেটদের অভিযোগ ফেনী ডিএফএ সহ বিভিন্ন সংস্থার নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ঝাড়েন উপস্থিত সাংবাদিকদের উপরে। বিভিন্ন ডিএফের প্রেসিডেন্ট যারা হত্যা মামলার আসামি, এইরকম প্রায় 25 থেকে 30 জন আছে, তাদেরকে ডেকে ডেকে এনে এখানে তাদের হাতে চিঠি দেওয়া হচ্ছে। এখান থেকে হাতে হাতে চিঠি দিয়ে সেই হত্যা মামলার আসামিরা তারা গর্তে ঢুকে আছে, পুলিশ তাদের এলাকায় খুঁজছে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছে তাদেরকে ডেকে এনে, যারা যে তপন ভাই বললেন হত্যা মামলার আসামি বিভিন্ন এলিগেশন রয়েছে, তাদেরকে ডেকে এনে গোপনে সই করে ফর্মগুলি রেখেছেন। বিপত্তিটা এখানেই। আমরা বিএফএফকে বারবার বলেছি। কিছু ডেলিগেট নির্বাচন বিষয় নিয়ে সমস্যা নিয়ে বাফুফেতে আসেন বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক। ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ডেলিগেটশিপ যে আমাদের কাউন্সিলর হবে সামনে, সেটার কমপ্লেন করার জন্য আমরা তাদের বলেছি যে আমরা নিয়ম অনুযায়ী আমরা সকল ডেলিগেট ফর্ম আমরা সব জেলায় পাঠিয়েছি। তারা একটা কমপ্লেন করেছে, আমরা তার কমপ্লেনটা আমলে নিয়েছি এবং আমরা এটা খতিয়ে দেখব। একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুগ ব্যবস্থা নিব, এটা আপনার পরবর্তীতে জানতে পারবেন। এদিকে এখনও ঘোলাটে পরিস্থিতি আছে শেখ রাসেল কেসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাউন্সিলরশিপ বিষয়টি নিয়ে। ফিফার কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হলেও এখনও কোনো জবাব আসেনি বলে জানান তুষার। আমি অফিসিয়ালিভাবে লিখেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি অফিসিয়ালি রিপ্লাই পাই না। এইটা আসলে আমি বলতে চাই, যদি তাদের কোনো ফিডব্যাক থাকতো আমাকে এর মধ্যেই, সময়ের মধ্যেই জানিয়ে দিত। এরই মধ্যে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন ও তাবিত আওয়াল। 5 অক্টোবর নির্বাচন কমিশন গঠনের পর 3 সপ্তাহ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। সাকিব আল হাসানের আকস্মিক অবসরের ঘোষণায় হতাশ রিশাদ হোসেন। তিনি বলছেন সেরাটা দিয়ে পূরণ করার চেষ্টা করবেন সাকিবের শূন্যতা। ভারত সেরা দল হলেও তাদের মাটিতে টি-20 সিরিজ জিততে চান এই লেগ স্পিনার। বিগ ব্যাশে খেলবেন কয়েকটা ম্যাচ। আইপিএল নিয়ে স্বপ্ন থাকলেও ফোকাসটা দেশের ক্রিকেটেই রাখছেন রিশাদ। ছবিটা বছর দেড়েক আগের। রিশাদ হোসেনকে ডেবু ক্যাপ পরিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান। গত বছর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে সাগরিকায় শুরু হয়েছিল লেগ স্পিনার রিশাদের জার্নিটা।
চলতি বছর জুনে আফগানদের বিপক্ষে টি-20 বিশ্বকাপের সবশেষ ম্যাচটাতে রিশাদ পেয়েছিলেন 3 উইকেট। আফগানদের সাথে সেমির সমীকরণ মেলানোর সেই ব্যর্থতার দিনে কেউই জানত না টি-20তে সবার অজান্তেই শেষ ম্যাচটা খেলে ফেলছেন সাকিব আল হাসান। আর তাতেই কানপুর টেস্টের আগে সাকিবের আকস্মিক বিদায়ের ঘোষণায় হতাশা ছুঁয়েছে রিশাদকে। যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার। যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় কি ইন্ডিয়ার মাটিতে এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাভার করা যায় কি ওনার জায়গাটা, তো এটাই চেষ্টা করতেছি। 7 ম্যাচে 14 উইকেট নিয়ে সবশেষ বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটিয়েছেন রিশাদ। তবে এবারের মিশন সেই বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে, তাদেরই ঘরের মাটিতে। তবুও টি-20তে ভারত সিরিজ জয়ের আত্মবিশ্বাস রিশাদের কণ্ঠে। টি-20 র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া, তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো না, তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। উইকেট তো আমাদের হাতে নেই, তো আমরা যে সিচুয়েশানে আসুক বা যে উইকেটে আসে আমাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। যেটা ওয়ার্ল্ড কাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না, তো চেষ্টা করবো যে হচ্ছে বেটার কীভাবে করা যায়, ওই প্রিপারেশন চলতেছে। চলতি মাসের শুরুতেই অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলা নিয়ে কি ভাবছেন রিশাদ? আর আইপিএল খেলার স্বপ্নটাও দেখেন নিশ্চয়ই। সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো, তো আমারও এরকম ইচ্ছা আছে, বাট যে একদম খেলতে হবে তার কোনো ইয়া নাই আর কি। মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ, কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ। আপাতত অত কিছু চিন্তা করতেছি না আইপিএল, আপাতত চিন্তা করতেছি যে দেশের হয়ে যেটা খেলতেছি এটাতে ফোকাস করার জন্য। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।